হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ম্যারাথন ক্লাস করব। তোমরা যারা আমাদের আগের ক্লাসগুলো করনি অবশ্যই করে নিও, এবং তোমরা যারা এই ক্লাসগুলোর পিডিএফ চাইছো তাদেরকে বলে রাখি, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে জিকে জিএস বাই রোহিত, সেখানে যুক্ত হয়ে যাও এবং সেখান থেকে সমস্ত পিডিএফ এর অ্যাক্সেস তোমরা পেয়ে যাবে। আমাদের প্রথম প্রশ্ন আজকে যেটা রয়েছে, মহাবিদ্রোহের সময় কোন মুঘল সম্রাট ছিলেন? আকবর, ঔরঙ্গজেব, শাহজাহান নাকি দ্বিতীয় বাহাদুর শাহ? মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। আচ্ছা, দ্বিতীয় বাহাদুর শাহ তিনি ছিলেন ঠিকই, কিন্তু মেনলি যদি বলা হয়, এই যে মহাবিদ্রোহটাকে দিল্লির থেকে লিড করেছিল বখত খান। কে করেছিল? বখত খান। তিনি ছিলেন লিডার অ্যাকচুয়ালি। বাহাদুর শাহ দ্বিতীয় তিনি ছিলেন লিডার এবং বখত খান ছিল কমান্ডার, ঠিক আছে। আচ্ছা, এই যে মহাবিদ্রোহ, এই মহাবিদ্রোহ সময়টা কত? 1857। সেই সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং। এই বিদ্রোহের পরেই গভর্নর জেনারেলের পদটা পরিবর্তিত হয়ে ভাইসরয় হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এই মহাবিদ্রোহের যদি আমরা একটু পটভূমিটা দেখি যে কেন হলো এই মহাবিদ্রোহটা, তো একটা জিনিস মনে রাখবে, মেন যে পলিটিক্যাল রিজন ছিল, আমরা তো জানি এনফিল্ড রাইফেলে গরু এবং শূকরের চামড়া ব্যবহার করা, এটা তো আমরা একটা জানি, ছোট থেকে পড়ে আসছি। কিন্তু মেন যে পলিটিক্যাল রিজন ছিল, সেগুলো কিন্তু প্রত্যেকের একটা ব্যক্তিগত কারণ ছিল। যেমন আমরা যদি দেখি নানা সাহেব, আমরা যদি দেখি নানা সাহেবের ঘটনাটা, নানা সাহেব, ঠিক আছে, তিনি হচ্ছেন পেশওয়া বাজিরাও দ্বিতীয়র অ্যাডাপ্টেড পুত্র, যার ফলে তার পেনশনটা বন্ধ হয়ে গেছিল, ঠিক আছে। তার পেনশন বন্ধ হয়ে যায়। এবং অন্যান্য ক্ষেত্রে যদি দেখি, যেমন অবধ, সাতারা, ঝাঁসি, নাগপুর, এগুলোকে আবার ডক্টরাইন অফ লেপ্সির মাধ্যমে দখল করে নেওয়া হয়, ঠিক আছে। তাহলে কি প্রত্যেকের যে কুশাসনের ফলে সাম্রাজ্য দখল হয়ে যাওয়া, বা পলিটিক্যাল কারণ, যেমন তোমার একটা পেনশন বন্ধ হয়ে যাওয়া, এই কারণগুলোর কারণেই কিন্তু মেনলি মহাবিদ্রোহটা বড় মাত্রায় হয়েছিল। কিন্তু প্রথম এই মহাবিদ্রোহ শুরু হয়েছিল 29শে মার্চ 1857। 29শে মার্চ 1857 কোথায় শুরু হয়েছিল? আমাদের বেঙ্গলে শুরু হয়েছিল, ব্যারাকপুরে, 34 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রিতে। এটা মনে রাখবে, 34 নেটিভ ইনফ্যান্ট্রি। কে করেছিল? মঙ্গল পান্ডে। নামটা মনে রাখবে, প্রথম শহীদ, ঠিক আছে। 8ই এপ্রিল তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তো দেখো, এই যে মঙ্গল পান্ডে, তিনি কি করেছিলেন? দুজন ইংরেজ সৈন্য, যেমন লেফটেন্যান্ট বাগ এবং হাগসন, এই দুজনকে হত্যা করেছিল, যার ফলে তাকে পরবর্তী ক্ষেত্রে ফাঁসি দেওয়া হয়। কিন্তু এই জায়গা থেকেই আন্দোলনটা শুরু হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে 10ই মে এই আন্দোলনটা শুরু হয়েছিল কোথায়? মেরঠ। 10ই মে আন্দোলনটা শুরু হয়েছিল কোথায়? মেরঠ। এবং সেখানে একটা স্লোগান দেওয়া হয়েছিল। স্লোগানটা কি বলতো? মারো ফিরঙ্গিওকো, ঠিক আছে। এটা মনে রাখবে। এটা হচ্ছে একটা বেসিক, আমি তোমাদেরকে বললাম। আরো ডিটেলসে আমাদের জানতে হবে, তবে সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব। আচ্ছা, এই 1857 বিদ্রোহের কয়েকটা বই একটু মনে রাখবে, যেমন দ্য ইন্ডিয়া ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। এই বইটা কে লিখেছিল বলো তো? কি বিনায়ক দামোদর সাভারকার। এই বইটা কিন্তু পরীক্ষায় আসে, এটা মনে রাখবে। চলো পরের কোশ্চেন দেখো, ভারতের প্রথম সাধারণ নির্বাচন পরিচালনা করা হয় কত সালে? প্রথম সাধারণ নির্বাচন পরিচালনা হয়েছিল 1951 থেকে 1952। সেই সময় ইলেকশন কমিশনার কে ছিল? যদি বলা হয় ইলেকশন কমিশনার, তিনি ছিলেন সুকুমার সেন। সুকুমার সেন। আচ্ছা, প্রথম যে ইলেকশনটা হয়েছিল, সেখানে মনে রাখবে সব থেকে বেশি সিট পেয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, প্রায় 364টা মতো সিট পেয়েছিল। আর তার সাথে পেয়েছিল সিপিআই। এই দুটো দল সব থেকে বেশি সিট পেয়েছিল। আচ্ছা, প্রধানমন্ত্রী কে হয়েছিল? প্রধানমন্ত্রী হয়েছিল জওহরলাল নেহেরু। আচ্ছা, তিনি কোন জায়গা থেকে ভোটে দাঁড়িয়েছিলেন সেটা মনে রাখবে, তিনি ভোটে দাঁড়িয়েছিলেন উত্তরপ্রদেশের ফুলপুর থেকে। ইউপির ফুলপুর, এই জায়গাটার থেকে ইলেকশনে দাঁড়িয়েছিলেন। এই প্রথম যে মন্ত্রিসভা যদি আমরা দেখি,
সেখানে স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছিল কে? জি.ভি. মাভলাঙ্কার। ভারতের প্রথম স্পিকার হচ্ছে জি.ভি. মাভলাঙ্কার। আচ্ছা, ফাইন্যান্স মিনিস্ট্রিতে কে ছিল? তার নাম হচ্ছে সি.ডি. দেশমুখ। সি.ডি. দেশমুখ। আচ্ছা, হেলথ মিনিস্টারটাও মনে রাখবে, আর তার সাথে মনে রাখবে কমার্স। শুধুমাত্র মনে রাখবে ফাইন্যান্স মিনিস্টার সি.ডি. দেশমুখ, প্রাইম মিনিস্টার ছিল জওহরলাল নেহেরু। পরীক্ষায় আসে। পরবর্তী প্রশ্ন, অজয় নদীর জলপথ কত নম্বর জাতীয় জলপথের অন্তর্গত? 5, 6, 7, 8। ন্যাশনাল ওয়াটারওয়ে। ন্যাশনাল ওয়াটারওয়ে। ঠিক আছে। তো অজয় নদীর যদি গতিপথটা দেখি, সেটা হচ্ছে আমাদের 7 নাম্বার ন্যাশনাল ওয়াটারওয়ে। বীরভূম এবং পশ্চিম বর্ধমানের মধ্যে এই জায়গাটা পড়ছে। আচ্ছা, যদি ন্যাশনাল ওয়াটারওয়ে প্রথম, এনডব্লিউ মানে হচ্ছে ন্যাশনাল ওয়াটারওয়ে। ন্যাশনাল ওয়াটারওয়ে প্রথম হচ্ছে গঙ্গা, ভাগীরথী, হুগলি। কোন নদীর উপর রয়েছে? গঙ্গা, ভাগীরথী আর হুগলি। ঠিক আছে। প্রয়াগরাজ থেকে হলদিয়া। লোকেশনটাও আমি বলে দিচ্ছি, প্রয়াগরাজ টু হলদিয়া। আচ্ছা, অনেকগুলো তো ন্যাশনাল ওয়াটারওয়ে রয়েছে, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদেরকে লেখাচ্ছি, এগুলো নোট করে রাখবে। ন্যাশনাল ওয়াটারওয়ে 2, এটা যদি আমরা দেখি, এটা ব্রহ্মপুত্র নদীর উপর রয়েছে। কোন নদী? ব্রহ্মপুত্র। ঠিক আছে। আসামের ধুবড়ি থেকে সাদিয়া, ধুবড়ি টু সাদিয়া। এটা হচ্ছে ন্যাশনাল ওয়াটারওয়ে 2, প্রায় 891 কিলোমিটার। অরুণাচল প্রদেশের ধুবড়ি, হ্যাঁ, 891 কিলোমিটার। ন্যাশনাল ওয়াটারওয়ে 3, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু কেরালাতে রয়েছে। এটা রয়েছে কেরালাতে, কোট্টাপুরম থেকে কোল্লাম। কোট্টাপুরম থেকে কোল্লাম, এটা হচ্ছে ন্যাশনাল ওয়াটারওয়ে 3। আচ্ছা, ন্যাশনাল ওয়াটারওয়ে 4, এটা কোন নদীর উপর রয়েছে? কৃষ্ণা গোদাবরী নদীর উপর। কৃষ্ণা গোদাবরী নদীর উপর। ঠিক আছে। আচ্ছা, ন্যাশনাল ওয়াটারওয়ে 16, এটা মনে রাখবে, পরীক্ষায় এসেছিল এসএসসিতে। এটা রয়েছে আসামে, বরাক নদীতে। ঠিক আছে। আর ন্যাশনাল ওয়াটারওয়ে 97, এটা রয়েছে তোমার আমাদের যে সুন্দরবন সেইখানে। আর ন্যাশনাল ওয়াটারওয়ে 100, এটা রয়েছে আমাদের তাপি নদীর উপর। ঠিক আছে। তো এগুলো মনে রাখবে, এই কয়েকটা ন্যাশনাল ওয়াটারওয়ে মনে রাখবে। নেক্সট, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? ক্যানিং, রিপন, মাউন্টব্যাটেন নাকি ডালহৌসি? এই কোশ্চেনটা অনেকবার করেছি। এটা হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন, এবং তিনি এই 1947 সালের যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট ভারতের, সেটা নিয়ে এসেছিলেন এবং ভারত বিভাজন করেছিল। নেক্সট, লোকসভার সদস্যদের ন্যূনতম বয়স কত? লোকসভার সদস্য, এগুলো অনেকবার আলোচনা করেছি। মিনিমাম হচ্ছে 25 বছর। এজের ক্ষেত্রে যখনই আমরা দেখব, সেটা লোকসভা সদস্য হোক বা এমএলএ হওয়ার জন্য হোক, মিনিমাম হচ্ছে 25। যদি রাজ্যসভার সদস্য হয় তাহলে 30, যদি প্রেসিডেন্ট হয় বা ভাইস প্রেসিডেন্ট হয় সেক্ষেত্রে হচ্ছে 35, যদি পঞ্চায়েতের ইলেকশন হয় সেক্ষেত্রে হচ্ছে 21। এই এজগুলো আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, লোকসভা যখনই বলছি, লোকসভা থেকে আরো একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 79, আর্টিকেল নাম্বার 80, আর্টিকেল নাম্বার 81। আচ্ছা, আর্টিকেল নাম্বার 79-এ আমাদের পার্লামেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। পার্লামেন্টে কি কি রয়? লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট, এই তিনটা হচ্ছে একটা পার্লামেন্টের আমাদের অঙ্গ। ঠিক আছে। আর্টিকেল নাম্বার 80-তে রাজ্যসভা নিয়ে আলোচনা করা হয়েছে, আর্টিকেল নাম্বার 81 লোকসভা নিয়ে আলোচনা করা হয়েছে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভায় কতজন সদস্য রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হয়? কতজন হয়? 12 জন হয়। 12 জন তো আমরা জানি, কিন্তু এখান থেকে যেটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 80A। এই আর্টিকেল অনুসারে আমাদের যে রাজ্যসভা রয়েছে সেখানে প্রেসিডেন্ট 12 জনকে মনোনীত করে। কতজনকে মনোনীত করে? 12 জনকে মনোনীত করে। নেক্সট,
আইন অমান্য আন্দোলনের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? আইন অমান্য আন্দোলনের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? কে ছিল? লর্ড আরউইন। দেখো, আইন অমান্য আন্দোলন এটা কখন হয়েছিল? 1930 সালে। এটা শুরু হয়েছিল 12ই মার্চ ডান্ডি অভিযানের সহ কারণে। ডান্ডি অভিযান বা এই ডান্ডি অভিযানের মাধ্যমে কিন্তু আইন অমান্য আন্দোলনটা শুরু হয়। কতজনকে নিয়ে শুরু করেছিল? 78। এটা মনে রাখবে, এই নাম্বারটা পরীক্ষায় এসেছে। 78 জনকে নিয়ে ডান্ডি অভিযান শুরু হয়েছিল। আচ্ছা, এই আইন অমান্য আন্দোলনের পূর্বে, ঠিক আছে, তার আগেই গান্ধীজি 11টা মাং রেখেছিল, যেটাকে আমরা বলি 11 সূত্রী মাং। 11 সূত্রী মাং কার কাছে রেখেছিল? আরউইনের কাছে রেখেছিল বা ইরউইনের কাছে রেখেছিল। এইগুলো যখন মানেনি তখন কিন্তু আন্দোলনটা হয়েছিল। দেখো, তার 11টা সূত্রী মাঙ্গের মধ্যে কি ছিল? এক হচ্ছে অ্যাবলিশন অফ সল্ট ট্যাক্স। অ্যাবলিশন অফ সল্ট ট্যাক্স, নুনের উপর যে ট্যাক্স গুলো ছিল সেটাকে হাটিয়ে নেওয়া। 11টা আমি তোমাদেরকে মনে রাখতে বলছি না, যতগুলো বলবো সেগুলো মনে রাখবে। নেক্সট হচ্ছে মিলিটারির জন্য যে খরচা সেটাকে 50% কমাতে বলেছিল। ঠিক আছে, রেডিউস মিলিটারি এক্সপেন্ডিচার। কত? 50% কমাতে বলেছিল। ঠিক আছে। আচ্ছা, আর কি বলেছিল? যে সমস্ত মাদক জাতীয় দ্রব্য রয়েছে, যেমন অ্যালকোহল হতে পারে, তামাক হতে পারে, সেইগুলোকে কমপ্লিটলি ব্যান্ড করে দিতে বলেছিল। ঠিক আছে, প্রহিবিট ইনটক্সিক্যান্ট অ্যান্ড অ্যালকোহল কমপ্লিটলি। ঠিক আছে, আর কি বলেছিল? আর বলেছিল যে সমস্ত পলিটিক্যাল লিডারগুলোকে জেলে রাখা হয়েছে তাদেরকে ফ্রি করে দিতে হবে। রিলিজ অল পলিটিক্যাল লিডার। অল পলিটিক্যাল লিডার, এই 11 সূত্রী মাংটা মনে রাখবে। হ্যাঁ, নেক্সট বলেছিল ইন্ডিয়ান সিটিজেনদেরকে অস্ত্র রাখার লাইসেন্স দিতে হবে। অস্ত্র রাখার লাইসেন্স দিতে হবে। আর কি বলেছিল? আর একটা গুরুত্বপূর্ণ, সেটা মনে রাখবে, সেটা বিদেশি জামা কাপড়ের উপর কাস্টম ডিউটি লাগু করতে বলেছিল। এইগুলো মনে রাখবে। এই 11টার মধ্যে এই যে 5টা তোমাদেরকে বললাম, এই 5টা অবশ্যই মনে রাখবে। ঠিক আছে। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব গান্ধী এবং আরউইনের সাথে একটা প্যাক্ট হয় দ্বিতীয় গোলটেবিল বৈঠকের আগে, 5ই মার্চ 1931। এখানে লিখে রাখবে 5th মার্চ 1931। দ্বিতীয় গোলটেবিল বৈঠকের পূর্বে গান্ধীজি এবং ইরউইনের মধ্যে একটা প্যাক্ট হয়। সেই প্যাক্টের মধ্যস্থতা করেছিল তেজ বাহাদুর সাপ্রু এবং জয়কর। কে করেছিল? তেজ বাহাদুর সাপ্রু এবং জয়কর। ঠিক আছে, তিনি মধ্যস্থতা করেছিলেন। চল নেক্সট, সংবিধানের কোন অনুচ্ছেদে সকল রাজ্যের জন্য একটি অভিন্ন 3 স্তরের পঞ্চায়েতি রাজ কাঠামো থাকার বিধান রয়েছে? উত্তর দাও তোমরা। মনে রাখবে, এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 243। আচ্ছা, 243 তো দেখো, আমাদের পঞ্চায়েত ব্যবস্থাকে যদি দেখি, পঞ্চায়েত ব্যবস্থা কত নাম্বার আর্টিকেল রয়েছে? 243 থেকে 243 ও, তাহলে 243-এর মধ্যেই পড়বে। কিন্তু যদি বলা হয় যে অভিন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থার কাঠামো, এটা মনে রাখবে আর্টিকেল নাম্বার 243-এর বি। স্পেসিফিকলি মনে রাখবে আর্টিকেল 243 বি বা 243 বি। ঠিক আছে। আচ্ছা, কয়েকটা গুরুত্বপূর্ণ আর্টিকেল, যেমন 243 সি, এটা মনে রাখবে। আর্টিকেল নাম্বার 243 সিতে বলছে কম্পোজিশন অফ পঞ্চায়েত। কম্পোজিশন অফ পঞ্চায়েত, পঞ্চায়েতের কম্পোজিশন নিয়ে কথা বলছে। আর্টিকেল নাম্বার 243 ডি, এটার কি নিয়ে আলোচনা করা হচ্ছে? রিজার্ভেশন অফ সিট।
পঞ্চায়েতে কিরকম ভাবে সিটগুলো রিজার্ভ করা হবে সেই বিষয়ে আলোচনা হয়েছে। 243F, এখানে আলোচনা করা হয়েছে ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বার। ডিসকোয়ালিফিকেশন মেম্বার, একজন মেম্বারকে কখন ডিসকোয়ালিফাই করা যেতে পারে সেই বিষয়ে আলোচনা রয়েছে। 243K, এখানে আলোচনা করা হয়েছে ইলেকশন টু দ্য পঞ্চায়েত। ইলেকশন টু দ্য পঞ্চায়েত, ইলেকশন টু দ্য পঞ্চায়েত বলতে কি রকম, মানে পঞ্চায়েতের ইলেকশন কখন হবে, কারা ইলেকশন করাবে। তো মনে রাখবে স্টেট ইলেকশন কমিশন, কিন্তু স্টেট ইলেকশন কমিশন এটা করায়, স্টেট ইলেকশন কমিশন, ঠিক আছে। আচ্ছা, তারপর 243L, 243L আর 243M, এই দুটো মনে রাখবে। এখানে বলা হয়েছে 243L এ বলা হয়েছে অ্যাপ্লিকেশন টু ইউনিয়ন টেরিটরিজ, অ্যাপ্লিকেশন টু ইউনিয়ন টেরিটরিজ মানে আমাদের যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে সেখানে কিরকম ভাবে পঞ্চায়েত ব্যবস্থা কাজ হবে। এবং 243M, এখানে বলা হয়েছে কোথায় কোথায় পঞ্চায়েত রাজ ব্যবস্থা লাগু করা হবে না। পার্ট নট টু অ্যাপ্লাই, পার্ট নট টু অ্যাপ্লাই টু সার্টেন এরিয়াস। এই প্রত্যেকটা আর্টিকেল মনে রাখবে, প্রত্যেকটা আর্টিকেল ধরেই কিন্তু পরীক্ষায় কোশ্চেন হয়। পঞ্চায়েতের ক্ষেত্রে যদি শুধুমাত্র 243 আসে এটা মানলাম, কিন্তু অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে একটু বেশি হতে পারে। চিপকো আন্দোলন কোন রাজ্যে শুরু হয়েছিল, রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব। চিপকো আন্দোলন শুরু হয়েছিল উত্তরপ্রদেশে, কিন্তু বর্তমানে যদি দেখি সেটা হচ্ছে উত্তরাখণ্ড। চিপকো আন্দোলন যখন শুরু হয় তখন উত্তরপ্রদেশ আলাদা হয়নি, এখন হয়েছে, তার জন্য এখন সেটা উত্তরাখণ্ডের মধ্যে পড়ছে। 1973 সালে 1973 এই সময় হয়েছিল, এবং এটা নেতৃত্ব দিয়েছিল কে, সুন্দরলাল বহুগুণা, সুন্দরলাল বহুগুণা, তার সাথে চণ্ডী প্রসাদ ভট্ট এবং চণ্ডী প্রসাদ ভট্ট, ঠিক আছে। নেক্সট, মনসবদারি প্রথা কে প্রবর্তন করেছিল, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। মনসবদারি প্রথা প্রচলন করেছিল আকবর। মনসবদার বলতে কি বোঝায়, এটা ছিল একটা র্যাঙ্কিং, এটা ছিল একটা র্যাঙ্কিং। আচ্ছা, এই র্যাঙ্কিং এর মধ্যে দুটো ভাগ ছিল, একটাকে বলা হতো জাট আর একটাকে বলা হতো সাওয়ার, জাট এবং সাওয়ার। আচ্ছা, জাট বলতে কি বোঝাতো, জাট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে পার্সোনাল র্যাঙ্কিং, কোনো একজন সেনার পার্সোনাল র্যাঙ্কিং কি, তার স্যালারি কি, এই বিষয়টা ছিল জাটের মধ্যে। আর সাওয়ার বলতে কোনো একজন সৈনিকের বা কোনো একজন ধরো সৈন্যর যে লিডার, সে র্যাঙ্কিং আছে মানে সে লিডার টাইপের, তার সৈন্যটাকে চালাতে কতজন সোলজার প্রয়োজন সেইটা হচ্ছে এক্সাক্ট নাম্বারটাকে বলা হতো সাওয়ার। আশা করি বুঝতে পেরেছো। জাট হচ্ছে কি পার্সোনাল র্যাঙ্কিং, আবার সেই পার্সোনাল র্যাঙ্কিং এর কোনো একটা ধরো আর্মির, আমি যদি বর্তমান দিনে ধরি আর্মির কোনো একটা লেফটেন্যান্ট বা ক্যাপ্টেন, সেই ক্যাপ্টেনের আন্ডারে অনেক সোলজার থাকে, তো বলছে এক্সাক্ট যে নাম্বারটা তার আন্ডারে কতজন সোলজার থাকবে সেটাকে বলা হতো সাওয়ার। আচ্ছা, যদি আমরা দেখি আকবর, আকবর তার অ্যাডমিনিস্ট্রেশনের জন্য খুব বিখ্যাত, ঠিক আছে। আকবরের সময়কালটা হচ্ছে 1556 থেকে 1605, এই সময়কালটা সে রাজত্ব করেছে। আকবরের সময় হয়েছিল দ্বিতীয় পানিপথের যুদ্ধ, সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ। প্রথমটা হয়েছিল বাবরের সময়, দ্বিতীয়টা হয়েছিল আকবরের সময়, হেমুর সাথে আকবরের, হেমুর সাথে আকবর। কিন্তু আকবর তখন ছোট ছিল, আকবর নিজে লড়াই করেনি, তার হয়ে তার যে কমান্ডার বাইরাম খান তিনি কিন্তু লড়াইটা করেছিলেন, ঠিক আছে। আচ্ছা, এই আকবর যেহেতু ছোট ছিল তাই 1560 থেকে তোমার 62 পর্যন্ত, যতদিন না আকবর বিয়ে করছে ততদিন পর্যন্ত আকবরকে ইনফ্লুয়েন্স করেছিল তার ধাইমা, মানে তাকে যে মানুষ করেছে মহামা অঙ্গ,
তার জন্য এই সময়কালটাকে বলা হয় পেটিকোট গভর্নমেন্ট। কি বলা হয়? পেটিকোট গভর্নমেন্ট। আকবরের এই সময়কালটাকে বলা হয় পেটিকোট গভর্নমেন্ট। আচ্ছা, আকবরের এরপর আমরা যদি একটু এর দিকে আসি, অ্যাডমিনিস্ট্রেশনের দিকে দেখি, তাহলে তিনি শুরু করেছিলেন দিনে ইলাহি 1582। কি শুরু করেছিল? 1582-তে তিনি শুরু করেছিলেন দিন এ ইলাহি, যেখানে বিভিন্ন ধর্মের যে ভালো দিকগুলা সেগুলো একসাথে যুক্ত করে এই দিনে ইলাহিটা প্রচলন করেছিল। প্রথম যে হিন্দু এটা মেনে নিয়েছিল তার নাম হচ্ছে বীরবল, অরিজিনাল নাম মহেশ দাস। দেখো, তাহলে মনসবদারি প্রথা প্রবর্তন করেছিল কে? আকবর। 1982 সালে তিনি দিন এ ইলাহি এটা প্রবর্তন করেছিলেন এবং প্রথমবার মেনে নিয়েছিল কে? বীরবল। তার অরিজিনাল নাম হচ্ছে মহেশ দাস। ঠিক আছে। আচ্ছা, আকবরের সবাই ছিল নবরত্ন, সেটা নিয়েও আলোচনা করব। তবে তার একজন ফাইন্যান্স মিনিস্টার ছিল টোডারমল। তিনি শুরু করেছিলেন আইন ই দহসালা। তাহলে আইনি দহসালা প্রচলন করেছিল আকবরই কিন্তু। কে? তার ফাইন্যান্স মিনিস্টার ছিল টোডারমল। আচ্ছা, আকবরের যে নবরত্ন ছিল, এই নবরত্নগুলোকে আমি এই সাইডটাই লিখছি, ঠিক আছে। নবরত্নের মধ্যে প্রথমেই ছিল বীরবল। বীরবল মারা যায় একটা ট্রাইবের হাতে, ইউসুফ জাই। ট্রাইবটার নাম হচ্ছে ইউসুফ জাই। কত সালে? 1586 সালে। ঠিক আছে। আচ্ছা, আর কে ছিল? আবুল ফজল, যার লেখা বইটার নাম হচ্ছে আকবর নামা, মনে রাখবে। আর কে ছিল? টোডারমল, ফাইন্যান্স মিনিস্টার। ভগবান দাস, মান সিং, তানসেন। আচ্ছা বলো, তানসেনের অরিজিনাল নাম কি? ঠিক আছে। এবং আব্দুর রহিম ও মুল্লা দো পেঁয়াজা। এটা হচ্ছে কি, তিনি একজন কমেডিয়ান টাইপের। নেক্সট, ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? উইলিয়াম কেরি, হেস্টিংস, রিপন, কর্নওয়ালিস। সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। ঠিক আছে। নেক্সট, সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? নর্মদা বাঁচাও আন্দোলন, চিপকো আন্দোলন, বিষ্ণই আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন। সুন্দরলাল বহুগুণা যুক্ত ছিল চিপকো আন্দোলনের সাথে। আচ্ছা, নর্মদা আন্দোলনের সাথে যুক্ত ছিল কে? এটার সাথে যুক্ত ছিল মেধা পাটেকার। মেধা পাটেকার, তিনি এটার সাথে যুক্ত ছিলেন। 1980 সালে এই আন্দোলনটা হয়। সাইলেন্ট ভ্যালি আন্দোলন, এটা হয়েছিল তোমার কেরালাতে। কেরালাতে 1973 সালে। এটাতে যুক্ত ছিল একটা এনজিও, KSSP। ঠিক আছে। এবং যদি বলা হয় একটা প্রমিনেন্ট লিডার কে ছিল? সুগত কুমারী। সুগত কুমারী। নেক্সট, ডায়োস্পিয়ার কোন ধাতুর আকরিক? ডায়োস্পিয়ার কোন ধাতুর আকরিক? এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। রবি শস্য কোন ঋতুতে রোপণ করা হয়? রবি শস্য রোপণ করা হয় শীতকালে। ঠিক আছে। নেক্সট, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে চিল্কা। এগুলো আগেও আলোচনা করেছি, আগের ক্লাসে তোমরা এগুলো দেখতে পাবে। ডিডিটির পুরো নাম কি? ডাইক্লোরো ডাইফেনাইল ইলেকট্রোক্লোরো ইথেন। অপশন এ। আচ্ছা, 17 নম্বর কোশ্চেন রয়েছে, ইউট্রিফিকেশনের প্রধান উপাদান কোনটি? ইউট্রিফিকেশনের প্রধান উপাদান যদি আমরা দেখি, সেটা হচ্ছে নাইট্রোজেন এবং ফসফরাস। ইউট্রিফিকেশনের ফলে কি হয়? আমাদের জলে প্রচুর পরিমাণে নিউট্রিশন বেড়ে যায়। জলে নিউট্রিশনটা প্রচুর পরিমাণে বেড়ে যায়, যার ফলে শৈবাল জন্ম নেয়। কি জন্ম নেয়? শৈবাল জন্ম নেয়। নেক্সট, ষোড়শ মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদ কোনটি? ষোড়শ মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতে একটাই ছিল, সেটা হচ্ছে অসমক। যার ক্যাপিটাল কি? যার ক্যাপিটাল হচ্ছে আমাদের পোটানি বা পোটালি। পোটানি বা পোটালি, এটা হচ্ছে আমাদের দক্ষিণ ভারতের যে একটা ষোড়শ মহাজনপদের মধ্যে ছিল অসমক, তার ক্যাপিটাল। আচ্ছা, অসমকের যদি লোকেশনটা তোমরা দেখো বর্তমান দিনে, সেটা হচ্ছে গোদাবরী নদী এবং নর্মদা নদীর মাঝখানে। গোদাবরী এবং নর্মদা, এই দুটো নদীর মাঝখানে। ঠিক আছে। আচ্ছা, ষোড়শ মহাজনপদ, এই যদি বলা হয় ষোড়শ মহাজনপদের উল্লেখ আমরা কোথা থেকে জানতে পারি?
তো এই জন্য না দুটো বই খুব মনে, একটা হচ্ছে বুদ্ধিস্ট টেক্সট আর একটা হচ্ছে জৈন ধর্মের গ্রন্থ। বুদ্ধিস্ট যে টেক্সট রয়েছে তাকে বলা হয় অঙ্গুত্তর নিকায়, অঙ্গুত্তর নিকায়। এবং জৈন যেটা রয়েছে সেটা হচ্ছে ভগবতী সূত্র, ভগবতী সূত্র। এই দুটো বই থেকে ষোড়শ মহাজন পদ সম্বন্ধে আমরা জানতে পারি। ষোড়শ মহাজন পদে না দুই ধরনের রাজত্ব ছিল, একটা হচ্ছে মোনারিক্যাল বা মোনারিক্যাল মানে রাজতন্ত্র, আর একটা ছিল রিপাবলিকাল, গণতন্ত্র। বেশিরভাগই তো রাজতন্ত্র ছিল, কিন্তু যেগুলো গণতন্ত্র ছিল সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। গণতন্ত্রের মধ্যে কোনগুলো ছিল, যেসব জায়গাতে গণতন্ত্র দেখা যাচ্ছিল, যেমন একটা জায়গা হচ্ছে তোমার বজ্জি, এখানকার সাম্রাজ্যটা ছিল রিপাবলিকান। মল্ল, কুরু, পাঞ্চাল, ঠিক আছে। আর বাকিগুলো হচ্ছে তোমার রাজতন্ত্র। আচ্ছা, যদি আমরা একটু আলোচনা করি বাকিগুলো নিয়ে, যেমন কোশল, কোশলটা বর্তমান দিনে কোথায় অবস্থিত বলতো? ইউপিতে। ইউপির যে ফরিদাবাদ রয়েছে সেটা হচ্ছে বর্তমানে সেই কোশল। কোশলের দুটা ক্যাপিটাল ছিল, কোশলকে দুভাগে ভাগ করা হতো, একটা হচ্ছে নর্থ, একটা সাউথ। নর্থের ক্যাপিটাল ছিল কি? শ্রাবস্তি। আর সাউথের ক্যাপিটাল ছিল অযোধ্যা, এটা মনে রাখবে, ঠিক আছে। নেক্সট, ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলা হয়? যোগ, চিত্রকূট, কিনরেম নাকি হুড্রু? ভারতের নায়াগ্রা বলা হয় চিত্রকূট জলপ্রপাতকে। আচ্ছা, চিত্রকূট জলপ্রপাত কোথায় অবস্থিত? ছত্তিশগড়ে অবস্থিত। ছত্তিশগড়, ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। আচ্ছা, অরিজিনালি যদি আমরা দেখি নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? আমেরিকা এবং কানাডা এই দুটোর বর্ডারে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, দুধ সাগর মনে রাখবে, দুধ সাগর বা সি অফ মিল্ক কোথায় দেখতে পাবো? এটা হচ্ছে গোয়াতে, ঠিক আছে। আচ্ছা, যোগ জলপ্রপাত, যোগ জলপ্রপাত কোথায় অবস্থিত? যোগ বা যেটাকে আমরা বলি গোরসোপ্পা, এটা হচ্ছে তোমার কর্ণাটক রাজ্যে অবস্থিত, ঠিক আছে। কিনরেম জলপ্রপাত মেঘালয়ে অবস্থিত। হুড্রু জলপ্রপাত ঝাড়খণ্ডে অবস্থিত। আচ্ছা, আরেকটা জলপ্রপাতের নাম মনে রাখবে, লো সাঙ্গথিয়াং, লো সাঙ্গথিয়াং, এটা মেঘালয়ে অবস্থিত এবং এটাকে বলা হয় সেভেন সিস্টার ওয়াটারফল, সেভেন সিস্টার ওয়াটারফল। নেক্সট, নর্মদা বাঁচাও আন্দোলন কত সালে হয়েছিল? বলো কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1985 সালে এবং এটাতে নেতৃত্ব দিয়েছিল কে? মেধা পাটিকার। নেক্সট, কোন ভাইসরয়ের আমলে ইউনিভার্সিটি অ্যাক্ট চালু হয়েছিল? ইউনিভার্সিটি অ্যাক্ট চালু হয়েছিল কার্জনের সময়। কার সময় হয়েছিল? কার্জনের সময় চালু হয়েছিল। আদিবাসী অধ্যুষিত অঞ্চলের জন্য বিশেষ ব্যবস্থা কোন তফসিলে বলা হয়েছে? পঞ্চম, ষষ্ঠ, সপ্তম নাকি এ ও বি উভয়? তো আদিবাসীদের জন্য, যারা ট্রাইব রয়েছে তাদের জন্য আমরা জানি 5 নাম্বার শিডিউল এবং 6 নাম্বার শিডিউল, এই দু জায়গাতে আলোচনা করা হয়েছে। আমাদের যে 12টা তফসিল রয়েছে তার মধ্যে 5 নাম্বার শিডিউলটা যদি আমরা দেখি এবং 6 নাম্বার শিডিউলটা যদি আমরা দেখি, 5 নাম্বার শিডিউলে বলা হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়া। কি বলা হয়েছে? অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়া। আর 6 নাম্বার যে শিডিউলটা রয়েছে এটা তো প্রেজেন্টলি খুব কন্ট্রোভার্সির মধ্যে ছিল লাদাখের কারণে। এখানে কয়েকটা রাজ্যকে স্পেশাল স্টেটের মর্যাদা দেওয়া হয়। স্পেশাল স্টেটের মর্যাদা দেওয়া হলে কি হয় বলতো? সেইখানকার যারা ট্রাইব রয়েছে তারা নিজেদের জন্য কিছু আইন তৈরি করতে পারে, এটা মনে রাখবে। কোন কোন রাজ্যকে এখন পর্যন্ত দেওয়া হয়েছে? আসাম, ত্রিপুরা, মেঘালয় আর মিজোরাম। এটাকে মনে রাখার না একটা শর্ট ট্রিক দেখবে ইউটিউবে চলে, সেটা হচ্ছে এটিএম। কিন্তু এই ট্রিকটা একদম ফলো করবে না, কারণ এখানে আসাম ত্রিপুরাটা মনে থাকবে, এম ফর তোমরা কনফিউজ হয়ে যেতে পারো মিজোরাম, মেঘালয় এবং মণিপুরের মধ্যে, তাই এই ট্রিকটা ইউজ করবে না। নেক্সট,
আচ্ছা, প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা কোনটি? প্রথম সাপ্তাহিক পত্রিকা হচ্ছে সমাচার দর্পণ, এবং প্রথম যদি বলা হয় মাসিক, সেটা হচ্ছে আমাদের দিগদর্শন। আগের দিন এগুলো আলোচনা করেছি। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ন্যায্য ও মানবিক কর্মপরিবেশ নীতির রূপরেখা দেওয়া হয়েছে? ন্যায্য এবং মানবিক কর্মপরিবেশ নীতির রূপরেখা দেওয়া হয়েছে, বলো কোনটা? এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 42। আচ্ছা, আমরা যদি আমাদের সংবিধানের আর্টিকেল নাম্বার 42টা দেখি, সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে যে যে কোনো কাজের ন্যায়সঙ্গত একটা কর্মপরিবেশ দরকার, এবং এই আর্টিকেলটার মধ্যেই আমরা দেখতে পাবো যে প্রসূতি মহিলা বা প্রেগনেন্ট মহিলাদের যে মাতৃত্বকালীন ছুটির কথা বলা হয়েছে, সেটাও এখানে রয়েছে। ঠিক আছে, গর্ভবতী মহিলা দ্বারা কঠোর শ্রম করানো যাবে না। ঠিক আছে। আচ্ছা দেখো, এই যে আর্টিকেলটা রয়েছে না, এটা ডিপিএসপির আন্ডারে পড়ে। ডিপিএসপি আমাদের সংবিধানের পার্ট 4, আর্টিকেল নাম্বার 36 থেকে 51, এই পার্টটা আমরা নিয়েছি আয়ারল্যান্ডের সংবিধান থেকে। প্রথমত এই জায়গাটা মনে রাখবে। আর ডিপিএসপির ক্ষেত্রে প্রথমেই যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নন জাস্টিকেবল ইন নেচার। নন জাস্টিকেবল ইন নেচার তার মানে তোমাকে বলেছে যে ন্যায্য এবং মানবিক কর্মপরিবেশ থাকবে। এরপর যদি কোথাও না থাকে, তার জন্য তুমি কোর্টে যেতে পারবে না, কারণ এটা বাধ্যতামূলক নয় ডিপিএসপিটা। এখানকার কয়েকটা গুরুত্বপূর্ণ আর্টিকেল, যেমন এখানে যেটা রয়েছে আর্টিকেল নাম্বার 38। আর্টিকেল নাম্বার 38 কি বলা হয়েছে? যে সরকার একটা পাবলিক ওয়েলফেয়ার স্টেট তৈরি করবে। আচ্ছা, পাবলিক ওয়েলফেয়ার স্টেট বলতে কি? প্রত্যেকটা মানুষকে ইকোনমিক্যাল, পলিটিক্যাল এবং সোশ্যাল জাস্টিস দেওয়ার কথা বলা হয়েছে। সোশ্যাল, পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল। ঠিক আছে, এই ধরনের একটা সোশ্যাল যে পাবলিক ওয়েলফেয়ার স্টেট এরকম ভাবে একটা তৈরি করবে। আর্টিকেল নাম্বার 45 যদি আমরা দেখি, সেখানে বলা হয়েছে যে কম 6 বছরের কম যারা বাচ্চা রয়েছে, মানে যাদের আয়ু 6 বছরের কম, তাদের যে স্বাস্থ্য সেটা দেখাশোনা করার দায়িত্ব হচ্ছে সরকারের। তাহলে কি বলছে? যাদের এজ 6 ইয়ারের কম, তাদের হেলথ, তাদের নিউট্রিশন, এটা কে দেখবে? গভর্নমেন্ট দেখবে। তার জন্য দেখবে সরকার চালু করেছে আইসিডিএস চালু করেছে না? আর্টিকেল নাম্বার 50, এখানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল। এখানে বলা হয়েছে সেপারেশন অফ পাওয়ার বিটুইন জুডিশিয়ারি অ্যান্ড এক্সিকিউটিভ। আচ্ছা, আমাদের যে জুডিশিয়ারি বিভাগ রয়েছে এবং এক্সিকিউটিভ বিভাগ রয়েছে, তাদের যে ক্ষমতার বন্টন, তাদেরকে আলাদা করছে কোনটা? আর্টিকেল নাম্বার 50। এখানে যদি আর্টিকেল নাম্বার 51টা মনে রাখো, সেখানে বলা হয়েছে ইন্টারন্যাশনাল পিস। ভারতের বিদেশ নীতি এমন হবে যাতে আমাদের একটা আন্তঃরাষ্ট্রীয় শান্তি স্থাপনা হয়, এটা মনে থাকবে। আর্টিকেল নাম্বার 39A, এখানে আলোচনা করা হয়েছে ফ্রি লিগাল এড, বিনামূল্যে আইনি সহায়তা। আর্টিকেল নাম্বার 40, এখানে আলোচনা করা হয়েছে কিসের নিয়ে? গ্রাম পঞ্চায়েতকে নিয়ে। এখানে গ্রাম পঞ্চায়েত গঠন করার কথা বলা হয়েছে। আর্টিকেল নাম্বার 44 খুব গুরুত্বপূর্ণ, ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন সংশোধনী আইনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে? এটা নিয়ে তো অনেকবার আলোচনা করেছি। শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এবং এটার মাধ্যমে পঞ্চায়েতকে আমাদের যে 11 নম্বর শিডিউল রয়েছে, 11 নম্বর শিডিউলে অ্যাড করা হয়েছে, এবং টোটাল 29টা সাবজেক্ট এখানে রাখা হয়েছে। ঠিক আছে। নেক্সট, বিজয়নগরের রাজধানী কোনটি ছিল? পাটলিপুত্র, তক্ষশিলা, নাকি অসমক, নাকি হাম্পি? আচ্ছা, বিজয়নগর সাম্রাজ্যের যদি আমাদের এখানে ক্যাপিটালের কথা বলে, বিজয়নগর সাম্রাজ্যের ক্যাপিটাল হচ্ছে হাম্পি।
আচ্ছা, বিজয়নগর সাম্রাজ্যের স্থাপনা করেছে কে? সেটা হচ্ছে হরিহর এবং বুক্কা, দুই ভাই, হরিহর অ্যান্ড বুক্কা, এই দুই ভাই তো স্থাপনা করেছে। আচ্ছা, যদি আমরা লোকেশনটা দেখি বিজয়নগর সাম্রাজ্য, তাহলে মনে রাখবে কৃষ্ণা এবং তুঙ্গভদ্রা, এই দুটো নদীর মাঝখানে একটা দোয়াব আছে, সেটাকে বলা হয় রায়চুর দোয়াব। এই রায়চুর দোয়াবের উত্তর দিকটাকে বলা হয় বহমনি সাম্রাজ্য এবং দক্ষিণ দিকটাকে বলা হয় বিজয়নগর সাম্রাজ্য। এই বিজয়নগর সাম্রাজ্যের যে ভাষা সেটা ছিল তেলেগু, আর বহমনি সাম্রাজ্যের যে ভাষা সেটা ছিল মারাঠি। এই দুটো মনে রাখবে, কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি তোমাদেরকে বলছি। এই বিজয়নগর সাম্রাজ্যে টোটাল 4টা বংশ রাজত্ব করেছে। 4টা বংশ রাজত্ব করেছে। কে? এক হচ্ছে সঙ্গম বংশ, 2 শালুক বংশ, 3 তুলুক বংশ, আর আরবিডু বংশ। টোটাল টাইম পিরিয়ডটা যদি দেখি 336 থেকে 1649 পর্যন্ত এই সাম্রাজ্যটা চলেছিল। আচ্ছা, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তুলুক বংশ। তুলুক বংশের রাজা ছিল কৃষ্ণদেব রয়। কে রাজা ছিল? কৃষ্ণদেব রয়। ঠিক আছে, কৃষ্ণদেব রয় খুব বিখ্যাত, মানে যদি গোটা বিজয়নগর সাম্রাজ্য দেখো, তার সব থেকে মহান শাসক হচ্ছে কৃষ্ণদেব রয়। তার সময় একজন পর্তুগালি পর্যটক এসেছিল, বারবোসা, পর্তুগালি পর্যটক বারবোসা তার সাম্রাজ্যে এসেছিল, এবং 1509 1510 এরকম সময় তার সাম্রাজ্যে অ্যাটাক করেছিল বিদরের সুলতান মুহাম্মদ শাহ এবং বিজাপুরের আদিল শাহ। কে কে অ্যাটাক করেছিল? মুহাম্মদ শাহ এবং আদিল শাহ, এই দুজন একে অ্যাটাক করে, কিন্তু যুদ্ধে পরাজিত হয়। তিনি একটা বই লিখেছিলেন আমুক্ত মাল্যদা, আমুক্ত মাল্যদা তেলেগু ভাষায়। ঠিক আছে। আচ্ছা, 1565 সালে 1565 কি হয়েছিল? তালিকোটার যুদ্ধ এই সময় হয়, তালিকোটার ওয়ার, এটাও মনে রাখবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখো। 6 থেকে 14 বছরের বয়সী শিশুদের বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? কোথায় বলা হয়েছে? এটা বলা হয়েছে আমাদের আর্টিকেল 21 এর এ। আচ্ছা দেখো, একটা সংবিধান সংশোধন মনে রাখবে, 86তম সংবিধান সংশোধন 2002। এই সংবিধান সংশোধনের মাধ্যমে দুটো জিনিস অ্যাড হয়েছিল আমাদের সংবিধানে। এক, আর্টিকেল নাম্বার 21 এ, আরেকটা অ্যাড হয়েছিল ফান্ডামেন্টাল ডিউটি 11, যেখানে দুটো জায়গায় একই বলা হয় 6 থেকে 14 বছরের যে শিশু, তাদের প্রাইমারি এডুকেশন এটাকে বিনামূল্য এবং বাধ্যতামূলক করতে হবে। আর ডিউটির ক্ষেত্রে অ্যাড করা হয়েছিল যে 6 থেকে 14 বছরের শিশুদেরকে প্রাইমারি শিক্ষা দেওয়াটা পরিবারের যে প্যারেন্ট তাদের কর্তব্য, বা বাচ্চাটার প্যারেন্টের কর্তব্য। আর্টিকেল নাম্বার 21 কি রয়েছে? আর্টিকেল নাম্বার 21 হচ্ছে একটা ফান্ডামেন্টাল রাইট, রাইট টু পার্সোনাল লিবার্টি। ঠিক আছে, মানে তুমি কি রকম ভাবে জীবন যাপন করবে সেটা রয়েছে আর্টিকেল নাম্বার 21, লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবে, তোমার জীবন যাপন করার অধিকার যেমন তোমার রয়েছে, কিন্তু তোমার নিজের জীবনকে নিজে শেষ করে দেওয়ার অধিকার নেই। এটা হচ্ছে আইনত অপরাধ একটা, এটা মনে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট। নিম্নলিখিত কোনটি গ্রীষ্মকালীন ফসল? গ্রীষ্মকালীন ফসল কোনটা? সেটা হচ্ছে আমাদের জায়েদ ফসল। জায়েদ ফসলের মধ্যে যদি আমরা দেখি কোনগুলা, যেমন একটা হচ্ছে শশা, তরমুজ। ঠিক আছে, নেক্সট। হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল কবে? প্রতিষ্ঠিত হয়েছিল 1932 বাই মহাত্মা গান্ধী। কে করেছিল? মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী। নেক্সট, ভারতের সবুজ বিপ্লবের কোন কোন ফসলের উৎপাদন ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়? গম, চাল, জোয়ার তৈলবীজ, গম, আলু, চা, কফি। কোনটা হয়েছিল বেশি? গম এবং চাল। সবুজ বিপ্লবের ক্ষেত্রে যদি আমরা দেখি, মনে রাখবো এম.এস. স্বামীনাথনের নাম, ভারতের সবুজ বিপ্লবের জনক। তিনি 2025 সালে ভারত রত্ন পুরস্কার পেয়েছেন, ভারত রত্ন পুরস্কার পেয়েছেন।
আর ইন্টারন্যাশনালি যদি দেখি সবুজ বিপ্লবের জনক হচ্ছে নরম্যান বরলক। আচ্ছা, ভারতে সবুজ বিপ্লব করার কারণটা কি হয়েছে দেখো, ভারতে একটা সময় খাদ্যের বা গমের একটা অভাব দেখা যায়, আমাদের যে ফুড গ্রেন রয়েছে তার একটা অভাব দেখতে পাওয়া যায়। তখন ভারত কি করেছিল, আমেরিকার কাছ থেকে হেল্প চেয়েছিল, আমেরিকা খাবার পাঠিয়েছিল, কিন্তু তারা যে খাবারটা শুয়োরকে খাওয়ায় সেই খাবারটা আমাদেরকে পাঠিয়েছিল। তারপর তখন ইন্দিরা গান্ধীর সরকার ছিল এবং তিনি ঠিক করলেন যে আমাদেরকে মানে উন্নত মানের বীজ এনে ফসল ফলাতে হবে, তার জন্য সবুজ বিপ্লব শুরু হয়। ঠিক আছে, নেক্সট, গমের চাষের জন্য কোন মাটি ভালো? দোআঁশ মাটি, এঁটেল মাটি, কালো মাটি, ল্যাটেরাইট মাটি। গমের চাষের জন্য ভালো দোআঁশ মাটি। আর যদি আমরা তুলো চাষ করি, কার্পাস তুলো, তার জন্য ভালো কালো মাটি বা ব্ল্যাক সয়েল, যেটাকে আমরা বলি কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা। কি? রেগুর মৃত্তিকা। নেক্সট, কোন রাজ্যে কালবৈশাখী ঝড়ের প্রভাব বেশি লক্ষ্য করা যায়? পশ্চিমবঙ্গ, সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ। কালবৈশাখী ঝড়ের আমরা কোথায় দেখতে পাই? পশ্চিমবঙ্গে। আচ্ছা, বিভিন্ন না জায়গায় কিছু লোকাল ঝড় রয়েছে, যেমন পাঞ্জাব হরিয়ানার দিকটায় যদি দেখি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, এইসব জায়গায় দেখতে পাওয়া যায় লু। ঠিক আছে, আবার কেরালাতে যদি চলে যাও, সেখানে তোমরা দেখতে পাবে ম্যাঙ্গো সাওয়ার, ম্যাঙ্গো সাওয়ার। কেরালাতে আবার দেখতে পাবে এক ধরনের ব্লুজম। ঠিক আছে, এগুলো। নেক্সট, পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের ধানের গোলা, পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় পূর্ব বর্ধমানকে। এখানকার গোবিন্দভোগ চাল খুব বিখ্যাত, গোবিন্দভোগ। এটা 2017 সালে জিআই ট্যাগ পেয়েছে, মনে রাখবে। পূর্ব ভারতের প্রবেশদ্বার কোন বন্দরকে বলা হয়? পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কাকে? কলকাতা বন্দরকে বলা হয় পূর্ব ভারতের প্রবেশদ্বার। আচ্ছা, আমাদের যতগুলো সি পোর্ট রয়েছে তার মধ্যে সব থেকে প্রাচীনতম হচ্ছে কলকাতা বন্দর, প্রাচীনতম বন্দর। ঠিক আছে, নদী বন্দর এটা অ্যাকচুয়ালি। আচ্ছা, তার মধ্যে মনে রাখবে মুম্বাই, এটা হচ্ছে সেকেন্ড ওল্ডেস্ট এবং ভারতের সব থেকে ব্যস্ততম। ঠিক আছে, বিশাখাপত্তনম হচ্ছে সব থেকে গভীরতম, সব থেকে গভীরতম। আচ্ছা, মনে রাখবে কান্ডালা পোর্ট, কান্ডালা পোর্ট কোথায় অবস্থিত? গুজরাটে। এটার না একটা নতুন নাম রয়েছে, দীনদয়াল উপাধ্যায় পোর্ট, এটা মনে রাখবে, দীনদয়াল উপাধ্যায় পোর্ট। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো আর একটা নাম মনে রাখবে, সেটা হচ্ছে মর্মাগাঁও, গোয়াতে রয়েছে, মর্মাগাঁও, গোয়া। এখানে লোহার রপ্তানি সব থেকে বেশি হয়, লোহার রপ্তানি। নেক্সট, সিন্ধু সভ্যতার অন্য কোন সভ্যতার সঙ্গে সম্পর্কিত ছিল? সিন্ধু সভ্যতা, মেসোপটেমিয়া, মিশরীয় সভ্যতা, গ্রিক ও রোমান সভ্যতা, কোনোটিই নয়। সিন্ধু সভ্যতার একটা সম্পর্ক ছিল মেসোপটেমিয়ার সভ্যতার থেকে। কি করে আমরা বুঝতে পারি? আমাদের সিন্ধু সভ্যতার একটা এরিয়া হচ্ছে লোথাল, যেটা আমাদের একটা ব্যবসায়িক এরিয়া ছিল, কারণ এটা হচ্ছে সিন্ধু সভ্যতার একমাত্র ডকইয়ার্ড, মানে সমুদ্র পোর্ট, বন্দর একটা ছিল। ঠিক আছে, আর বন্দর থাকা মানে ইন্টারন্যাশনাল একটা ব্যবসা হবে স্বাভাবিক। তো এখানকার যে বিভিন্ন ধরনের মোহর পাওয়া গেছে, সেখানে মেসোপটেমিয়া সভ্যতার কিছু উল্লেখ দেখতে পাওয়া যায়। এখান থেকে আমরা জানতে পারি সিন্ধু সভ্যতার সম্পর্ক মেসোপটেমিয়া সভ্যতার সাথে ছিল। এখানে কি কি জিনিস পাওয়া গেছে লোথালে? এখানে পাওয়া গেছে নৌকার অবশেষ, যেহেতু ব্যবসা হতো, সমুদ্র, নৌকার অবশেষ, এবং তিনটা যুগল সমাধি। এটা মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা, এই জায়গাটাকে খুঁজে বার করেছিল কে? 1957-58 সালে বার করেছিল তোমার SR রাও। বর্তমানে এই জায়গাটা কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে। আচ্ছা, সিন্ধু সভ্যতার কথায় যদি আমরা আসি, সিন্ধু সভ্যতার নামকরণ করেছিল হচ্ছে আমাদেরকে, সেটা হচ্ছে জন মার্শাল, এটা মনে রাখবে। আচ্ছা, সিন্ধু সভ্যতার যদি আমরা অন্যান্য জায়গাগুলো একটু দেখি, তো পরের কোশ্চেনে আমরা পাবো সিন্ধু সভ্যতায় গ্রেট বাথ কোথায় অবস্থিত?
সিন্ধু সভ্যতায় গ্রেট বাথ অবস্থিত হচ্ছে আমাদের মহেঞ্জোদাড়োতে। আচ্ছা, মহেঞ্জোদাড়োর কথা যখনই আসবে মনে রাখবে এটা হচ্ছে পাকিস্তানের লারকানা জেলাতে অবস্থিত। পাকিস্তানের লারকানা ডিস্ট্রিক্ট, ঠিক আছে, এখানে অবস্থিত। মহেঞ্জোদাড়ো শব্দের অর্থ হচ্ছে মৃতকের টিলা। মৃতকের টিলা খুঁজে বার করেছিল কে? 1922 সালে রাখাল দাস ব্যানার্জি। রাখাল দাস ব্যানার্জি। আচ্ছা, এখানে কি কি পাওয়া গেছে? সবার প্রথমে পাওয়া গেছে গ্রেট বাথ, বিশাল স্নানাগার। এটা মেনলি ইউজ করা হতো পুজো পার্বণের ক্ষেত্রে, যেটা এখনো পর্যন্ত জানা গেছে। আরেকটা পাওয়া গেছে বিশাল আন্নাগার, মানে স্টোরেজ পাওয়া গেছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে হরপ্পা। মনে রাখবে হরপ্পা হচ্ছে তোমার, বা হরপ্পা সভ্যতা, এটা হচ্ছে সিন্ধু সভ্যতার খুঁজে পাওয়া প্রথম জায়গা। এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া গেছে, তার মধ্যে একটা সমাধি স্থল পাওয়া গেছে, সেটা নামকরণ করা হয়েছে R37 সমাধি স্থলটা, ঠিক আছে। আচ্ছা, এখানে সর্বাধিক অলংকৃত, আচ্ছা সব থেকে বেশি মোহর, সব থেকে বেশি মোহর পাওয়া গেছে মহেঞ্জোদাড়োতে, কিন্তু সব থেকে বেশি অলংকৃত মোহর পাওয়া গেছে কোথায়? সেটা পাওয়া গেছে আবার হরপ্পা সভ্যতা। এখানে এক ধরনের একটা কয়েন পাওয়া গেছে যেখানে দেখানো হচ্ছে যে একটা জনি থেকে, একটা জনির থেকে একটা গাছের উৎপত্তি হচ্ছে, মানে চারা গাছের উৎপত্তি হচ্ছে, জনি থেকে চারা গাছের উৎপত্তি, এটা এখানে দেখতে পাওয়া যায়। আচ্ছা, নেক্সট আমাদের একটা জায়গা রয়েছে রোপার। রোপারের ক্ষেত্রে যদি আমরা দেখি, এটা পাঞ্জাবে অবস্থিত, সতলুজ নদীর তীরে। এখানে মানুষের সাথে কুকুরের সমাধি, মানুষের সাথে কুকুরের সমাধি পাওয়া গেছে। আচ্ছা, চনহুদুড়ো, চনহুদুড়োটা তোমার এখানে এক ধরনের ট্রেডিশন পাওয়া গেছে, ঝঙ্কর ঝঙ্কর, ঠিক আছে, ঝুঙ্কর ঝঙ্কর, ঠিক আছে। আর কি পাওয়া গেছে? মেকআপ, মহিলাদের যে মেকআপ করে না, লিপস্টিক, বিভিন্ন ধরনের মেকআপের এখানে চিহ্ন পাওয়া গেছে। আচ্ছা, কাঁসার নর্তকী পাওয়া গেছে। আচ্ছা, আর কি পাওয়া গেছে? বিড়ালের পিছনে হাঁটতে থাকা কুকুর, বিড়ালের পিছনে হাঁটতে থাকা কুকুরের পায়ের চিহ্ন, ঠিক আছে। আচ্ছা, মহেঞ্জোদাড়ো সভ্যতাতে আরো কয়েকটা জিনিস অ্যাড করে নাও, পরীক্ষা যদি আসে বাই চান্স। সেটা হচ্ছে কি বলতো? সেটা হচ্ছে মহেঞ্জোদাড়ো সভ্যতায় যেমন একটা হচ্ছে কাঁসার নর্তকী, নেক্সট ঋগ্বেদের এক একটি খণ্ডকে কি বলা হয়? ঋগ্বেদের এক একটি খণ্ডকে বলা হয় মণ্ডল। এক একটা খণ্ডকে কি বলা হয়? মণ্ডল। দেখো, ঋগ্বেদের টোটাল 10টা মণ্ডল দেখতে পাবো, 10টা মণ্ডল দেখতে পাবো, এবং 1028টা সূক্ত দেখতে পাবো। এই 10টা মণ্ডল তোমাদেরকে মনে রাখার প্রয়োজন নেই, দুটা মণ্ডল মনে রাখবে, দুটা মণ্ডল। একটা হচ্ছে তোমার যে 3 নাম্বার মণ্ডল রয়েছে, আর একটা হচ্ছে আমাদের যে 10 নাম্বার মণ্ডল রয়েছে। 3 নাম্বার মণ্ডলটায় আমরা গায়ত্রী মন্ত্রের উল্লেখ দেখতে পাবো, গায়ত্রী মন্ত্র, ঠিক আছে, যেটা লিখেছে কে? গায়ত্রী মন্ত্রটা লিখেছিল বিশ্বামিত্র, ঋষি বিশ্বামিত্র। আর 10 নাম্বার মণ্ডলের পুরুষ সূক্ত, এখানে আমাদের যে 4টা বর্ণ রয়েছে না, সেই 4টা বর্ণের উল্লেখ দেখতে পাবো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টা বর্ণের উল্লেখ দেখতে পাবো। নেক্সট, জৈন ধর্মের সর্বশেষ তীর্থঙ্করের নাম কি? জৈন ধর্মের সর্বশেষ তীর্থঙ্কর কে ছিল? এটা ছিল আমাদের মহাবীর স্বামী। দেখো, জৈন ধর্মের টোটাল 24 জন তীর্থঙ্কর ছিল। কতজন? 24 জন তীর্থঙ্কর। আচ্ছা, প্রথম প্রশ্ন আমাদের যেটা হওয়া উচিত, এই যে 24টা তীর্থঙ্কর ছিল, এদের সম্বন্ধে আমরা কোথা থেকে জানতে পারি? এদের সম্বন্ধে আমরা জানতে পারি, একটা বই রয়েছে কল্পসূত্র,
কার লেখা? ভদ্রবাহু। ভদ্রবাহুর লেখা কল্পসূত্র থেকে আমরা জানতে পারি। আচ্ছা, প্রথম যে তীর্থঙ্কর তার নাম হচ্ছে ঋষভনাথ। প্রথম তীর্থঙ্কর ছিল ঋষভনাথ। তার একটা সিম্বল ছিল, সেটা হচ্ছে বুল বা ষাঁড়। নেক্সট, পারসনাথ ছিল আমাদের 23 নাম্বার তীর্থঙ্কর, যার চিহ্ন ছিল সাপ। ঠিক আছে। আচ্ছা, মহাবীর স্বামী ছিল আমাদের 24 নাম্বার তীর্থঙ্কর, যার চিহ্ন হচ্ছে সিংহ। ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় আমাদের সেকেন্ড তীর্থঙ্কর কে ছিল, তার নাম হচ্ছে অজিত নাথ। অজিত নাথ, তার চিহ্নটা কি ছিল? হাতি। ঠিক আছে। আচ্ছা, 22 নাম্বারটা মনে রাখবে কিন্তু, 22 নাম্বারটা আছে, তার নাম ছিল অরিষ্ঠ নমি। অরিষ্ঠ নমি, তার চিহ্ন ছিল শঙ্খ। তার চিহ্ন কি ছিল? শঙ্খ। দেখো, পারসনাথের একটা খুব ভালো মন্দির রয়েছে আমাদের ঝাড়খণ্ডে, তোমরা যেতে পারো, সেখানে ঘোরার খুব সুন্দর জায়গা। মহাবীর স্বামী, তার জন্ম হয়েছিল 540 বিসিতে, কুণ্ড গ্রাম জায়গাতে। কোথায়? কুণ্ড গ্রাম। ঠিক আছে। আচ্ছা, তিনি 42 বছর বয়সে কিন্তু জ্ঞান প্রাপ্তি করেছিলেন। অ্যাট দ্য এজ অফ 42 সেখানে তিনি জ্ঞান প্রাপ্তি করেছিলেন। এবং তার যে প্রথম উপদেশ, সেটা কোথায় দিয়েছিল? কুশীনগরে। ফার্স্ট উপদেশ কোথায় দিয়েছিল? সেটা হচ্ছে কুশীনগর। কুশীনগর। আচ্ছা, জৈন ধর্মের না কয়েকটা টার্ম রয়েছে যেখান থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে। যেমন জৈন ধর্মে যদি আমরা দেখি, ডেথ, মৃত্যুটাকে কি বলা হয়? মোক্ষ। ঠিক আছে। আচ্ছা, জৈন ধর্মে যদি জ্ঞান প্রাপ্তি, এনলাইটমেন্টের কথা বলি, এটাকে বলা হয় কৈবল্য বা কেবলিন। আচ্ছা, জৈন ধর্মে আরেকটা শব্দ পাবো, জিনা। কি পাবো? জিনা। যার অর্থ হচ্ছে যে জ্ঞান প্রাপ্তি করেছে এবং যার জীবন থেকে এই যে জীবন এবং মরণের সাইকেল, এটা চলে গেছে। কি করেছে? জ্ঞান প্রাপ্তি করেছে, প্লাস জীবন মরণের যে সাইকেল, বৃত্ত থেকে মুক্তি পেয়েছে। জৈন ধর্মের মূল উদ্দেশ্য হচ্ছে অহিংসা, এটাও মাথায় রাখবে। নেক্সট, দিহাং দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভ। দিহাং দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশে অবস্থিত। সত্য বিলোপ নীতি, এটা কে প্রবর্তন করেছিল? সত্য প্রবর্তন এটা করেছিল লর্ড ডালহৌসি। 1848 থেকে 56, এটা হচ্ছে তোমার ডালহৌসির সময়কাল, মানে ভারতের গভর্নর হিসাবে কাজ করেছে। তার সময়ে শুরু হয়েছিল আমাদের রেলের কাজ। রেল, বোম্বে টু থানে। কবে হয়েছিল? 1853। তিনি স্থাপনা করেছিলেন প্রথম টেলিগ্রাফ। টেলিগ্রাফটা কি? ক্যালকাটা টু আগ্রা। ক্যালকাটা টু আগ্রা। তিনি শুরু করেছিলেন পোস্টাল সিস্টেম। ঠিক আছে, এগুলো তিনি প্রচলন করেছিলেন। আচ্ছা, সত্য বিলোপ নীতি মানে কি? যেটাকে ডক্টরাইন অফ ল্যাপসি বলছি, তার মানে কোনো একটা সাম্রাজ্যে যদি কুশাসন দেখা যায়, তখন সেই সাম্রাজ্যটা অটোমেটিকলি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে আসবে। এটাকে বলা হতো সত্য বিলোপ নীতি। ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্র কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্র, সেটা হচ্ছে আমাদের ঝরিয়া। আচ্ছা, যদি বলা হয় ভারতের প্রাচীনতম, প্রাচীনতম, এটা হচ্ছে রানীগঞ্জ। স্যাডলার কমিশন কিসের সাথে যুক্ত? স্যাডলার কমিশন 1917 সালে এসেছিল। এটা শিক্ষার সাথে যুক্ত। কবে এসেছিল? 1917। আচ্ছা, ব্রিটিশ আমলে না শিক্ষার সাথে যুক্ত অনেকগুলো কমিশন এসেছিল। যেমন একটা হচ্ছে ম্যাকুলে মিনুট, ম্যাকুলে মিনিট, মাইনিউট, এটা এসেছিল 1835। এটাও শিক্ষার সাথে যুক্ত। হান্টার কমিশন, এটা এসেছিল 1882।
আচ্ছা, তার আগে একটা এসেছিল উডের ডিসপ্যাচ। উড ডিসপ্যাচ, চার্লস উড নিয়ে এসেছিল, ঠিক আছে। এটার মূল উদ্দেশ্য ছিল ইংরেজিটাকে প্রাইমারি শিক্ষার সাথে যুক্ত করা। সেটাকেই ইমপ্লিমেন্ট করেছিল হান্টার কমিশন, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একটা মনে রাখবে, চার্টার অ্যাক্ট 1813, এই অ্যাক্টের মাধ্যমে ভারতের শিক্ষাক্ষেত্রের যে বাজেট, সেখানে 1 লক্ষ টাকা বাজেট রাখা হয়েছিল প্রথমবার। নেক্সট, বাংলার রেনেসাসের জনক কাকে বলা হয়? বাংলার রেনেসাসের জনক কাকে বলা হয়? এটা বলা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বোস, রাজা রামমোহন রায়, রাসবিহারী বসু। কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। বা ভারতীয় সাংবাদিকতার অগ্রদূত কাকে বলা হয়? সেটাও রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে এই যে রাজা উপাধিটা, এটা কে দিয়েছিল জানো? মুঘল সম্রাট আকবর দ্বিতীয়। আকবর দ্বিতীয়, ঠিক আছে। নেক্সট, ভারতের নাগরিকত্ব আইন অনুযায়ী ভারতীয় নাগরিকত্ব মূলত কতগুলি উপায়ে পাওয়া যায়? ভারতের নাগরিকত্ব আইন, সেটা হচ্ছে টোটাল 5টা পদ্ধতিতে আমরা ভারতের নাগরিকত্ব পেতে পারি। প্রথম যে পদ্ধতি, সেটা হচ্ছে বাই বার্থ। বাই বার্থ, বাই বার্থ মানে কি? জন্মের আধারে। যেমন আমরা প্রত্যেকেই ভারতের নাগরিকত্ব পেয়েছি জন্মের আধারে, আমাদের জন্ম ভারতবর্ষে, আমাদের বাবা মা দুজনেই ভারতীয়, সেই ক্ষেত্রে আমরা ভারতের নাগরিকত্ব পেয়েছি, এটা হচ্ছে বাই বার্থ। আচ্ছা, আরেকটা থাকে বংশের আধারে, বাই ডিসেন্ট বা বংশের আধারে। বংশের আধারে মানে কি? তোমার জন্ম হয়তো অন্য কোনো দেশে হয়েছে, কিন্তু তোমার বাবা মায়ের মধ্যে একজন যদি ভারতীয় হয়, তাহলেও তুমি ভারতের নাগরিকত্ব পাবে। যদি এক্সাম্পল নিয়ে যাও, সেটা হচ্ছে ক্যাটরিনা ক্যাফ। ক্যাটরিনা ক্যাফের জন্ম কিন্তু ভারতে নয়, তার বাবা মায়ের মধ্যে একজন ভারতীয়, সেক্ষেত্রে তিনি পেয়েছেন। নেক্সট হচ্ছে তোমার পঞ্জীকরণ বা রেজিস্ট্রেশনের মাধ্যমে। তুমি কোনো অন্য কোনো দেশের নাগরিক, ভারতে এসছো, ভারতের নাগরিকত্ব চাও, তুমি রেজিস্ট্রেশন করলে, তুমি তারপর সরকারের থ্রু দিয়ে ডাইরেক্ট একটা সিটিজেনশিপ পেতে পারো। যেমন সোনিয়া গান্ধী একটা এক্সাম্পল আমরা নিতে পারি। নেক্সট হচ্ছে ন্যাচারালাইজেশন। ন্যাচারালাইজেশন মানে কি? মানে ধরো আমরা ভারত, যেমন এটার এক্সাম্পল হচ্ছে সিকিম, ঠিক আছে। দেখো বোঝাচ্ছি, ম্যাপ দিয়ে একদম বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই জায়গাটাতে আমাদের কি ছিল? সিকিম ছিল। সিকিম তো, এই জায়গাটা না আগে ভারতের অংশ ছিল না, পরবর্তী ক্ষেত্রে ভারতের সাথে যুক্ত হয়েছে। তো বলছে যদি কোনো একটা এলাকা যেটা ভারতের সাথে যুক্ত নয়, কিন্তু ভারতের সাথে পরবর্তী ক্ষেত্রে যুক্ত হয়, তো স্বাভাবিক সেখানকার যারা নাগরিক রয়েছে তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এটা ন্যাচারালাইজেশন নয়, এটা হচ্ছে অ্যাকুইজিশনের মাধ্যমে, ঠিক আছে। এটা ন্যাচারালাইজেশন না করে ল্যান্ড অ্যাকুইজিশন করো, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। এটা হবে, করো ল্যান্ড অ্যাকুইজিশন। আরেকটা তোমার পদ্ধতি থাকে, সেটা হচ্ছে দেশীকরণ। দেশীকরণ মানে কি বলো দেখি? তুমি যদি ভারতের নাগরিক না হও, তুমি ভারতে আসলে, প্রায় 10 বছর ধরে ভারতে থাকলে, এবং তুমি ভারতের কোনো একটা বিভাগ, সেটা বিজ্ঞান হতে পারে, কলা হতে পারে, সেই বিষয়ে পারদর্শী, তোমার কাছে কোনো একটা ভাষা জানতে হবে ভারতের, তুমি যদি সেগুলো পারো, তাহলেও তোমাকে নাগরিকত্ব দেওয়া হয়। এই 5টা পদ্ধতিতে ভারতের নাগরিকত্ব নেওয়া যায়। আচ্ছা, নাগরিকত্বের কথা যখনই আসবে, আমাদের সংবিধানের আর্টিকেল 5 থেকে 11, মানে পার্ট 2, আর্টিকেল 5 থেকে 11, এখানে আলোচনা করা হয়েছে সিটিজেনশিপ নিয়ে। সিটিজেনশিপের ধারণাটা আমরা নিয়েছি ব্রিটিশ সংবিধান থেকে, এবং আমাদের এখানে দেখতে পাওয়া যায় সিঙ্গেল সিটিজেনশিপ। সিঙ্গেল সিটিজেনশিপ মানে কি? আমাদের দেখো, ভারতের নাগরিক যারা হয়, আমরা প্রত্যেকেই ভারতের নাগরিক, পশ্চিমবঙ্গে থাকি, গুজরাটে থাকি, বিহারে থাকি, আমাদের কাছে কিন্তু নাগরিকত্ব বলতে একটাই, যে আমরা ভারতীয়। এরপর আমরা যে কোনো রাজ্যের অধিবাসী হতে পারি, নাগরিকত্ব একটাই। কিন্তু বিভিন্ন দেশ রয়েছে, যেমন আমেরিকা, সেখানে প্রত্যেকের কাছে আমেরিকার নাগরিকত্ব থাকে, এবং আমেরিকার যে প্রভিন্স গুলোতে তারা বসবাস করে, সেখানকার একটা আলাদা করে নাগরিকত্ব থাকে। আমাদের দেশের ক্ষেত্রে কিন্তু সেটা নয়। এখানে আর একটা গুরুত্বপূর্ণ আর্টিকেলও মনে রাখতে পারো, আর্টিকেল 9, যেখানে বলা হচ্ছে যদি তুমি অন্য কোনো দেশের নাগরিকত্ব নিয়ে নাও, তাহলে অটোমেটিক্যালি তোমার ভারতের যে নাগরিকত্ব রয়েছে সেটা
নষ্ট হয়ে যাবে বা তোমার যে ভারতের নাগরিকত্ব সেটা আর থাকবে না। কোথায় বলা হয়েছে? সেটা হচ্ছে আমাদের আর্টিকেল নাম্বার 9। নেক্সট, দিন এ ইলাহি। দিন এ ইলাহি কে প্রবর্তন করেছিল? দিন এ ইলাহি প্রবর্তন করেছে আকবর। এটা তো আমরা একটু আগে আলোচনা করলাম। কোন দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম সীমানা রয়েছে? বাংলাদেশ, নেপাল, ভুটান নাকি চীন? কার সাথে আমাদের সর্বাধিক সীমানা রয়েছে? দেখো, সর্বাধিক রয়েছে বাংলাদেশ। একটু ম্যাপটা লক্ষ্য করবে, হ্যাঁ। ঠিক আছে, এটা ধরো আমাদের ভারতের ম্যাপ। ভারতের কার কার সাথে বাউন্ডারি শেয়ার হচ্ছে? দেখো, এখানে শেয়ার হচ্ছে পাকিস্তান, এদিকটা হচ্ছে পাকিস্তান, এখানটায় রয়েছে আফগানিস্তান, এখানে রয়েছে চায়না, এখানে রয়েছে মায়ানমার, এখানে রয়েছে বাংলাদেশ, ঠিক আছে, এখানে রয়েছে নেপাল, এখানে রয়েছে ভুটান। এগুলো হচ্ছে আমাদের একেবারে প্রতিবেশী দেশ। তার মধ্যে সব থেকে বেশি বাউন্ডারি শেয়ার করি আমরা বাংলাদেশের সাথে। সব থেকে বেশি বাউন্ডারি শেয়ার করছি কার সাথে? সেটা হচ্ছে বাংলাদেশের সাথে। প্রায় 4096 কিলোমিটার। কত? 4096 কিলোমিটার আমরা বাংলাদেশের সাথে বাউন্ডারি শেয়ার করছি। বাংলাদেশের সাথে কোন কোন রাজ্য করে জানো? আমাদের পশ্চিমবঙ্গ করছে, আসাম করে, মেঘালয় আর ত্রিপুরা। এই ত্রিপুরা হচ্ছে আমাদের তিন দিক দ্বারা বেষ্টিত। যদি এই জায়গাটা ত্রিপুরা হয়, তিন দিক দিয়ে বাংলাদেশ দ্বারা বেষ্টিত একটা জায়গা। বাংলাদেশের এই যে ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে যে বর্ডার রয়েছে এটাকে বলা হয় জিরো লাইন। কি বলা হয়? জিরো লাইন। এটা মনে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট যার সাথে সব থেকে বেশি বাউন্ডারি শেয়ার করি সেটা হচ্ছে আমাদের চায়না। চায়নার সাথেও কিন্তু আমরা অনেকটা বাউন্ডারি শেয়ার করি, ঠিক আছে। চায়নার সাথে প্রায় 3488 কিলোমিটার, 3488 কিলোমিটার বাউন্ডারি আমরা শেয়ার করি। আচ্ছা, চায়নার সাথে কারা কারা বাউন্ডারি শেয়ার করে? আমাদের এখানে হচ্ছে হিমাচল প্রদেশ করে থাকে, তারপর উত্তরাখণ্ড করে থাকে, সিকিম করে আমাদের, এবং অরুণাচল প্রদেশ করে। তাছাড়া আমাদের লাদাখ, লাদাখও কিন্তু চায়নার সাথে বাউন্ডারি শেয়ার করে। আচ্ছা, এই লাদাখের জায়গাটা আমাদের একটু বোঝার রয়েছে। এই জায়গাটা দেখো, চীন এবং ইন্ডিয়ার যে বর্ডার এটাকে কি বলা হয় বলো তো? ম্যাকমোহন রেখা। চীন এবং বাউন্ডারির হচ্ছে ম্যাকমোহন রেখা, ম্যাকমোহন রেখা, ঠিক আছে। আবার চীন আমাদের লাদাখের কিছুটা অংশ দখল করে রেখেছে, ঠিক আছে, প্রায় 10% অঞ্চল দখল করে রেখেছে। এই জায়গাটাকে তোমার বলা হয় এলএসি। এলএসি, এই এই জায়গাটাকে বলা হয় লয়, এই যে তোমার বাউন্ডারিটা রয়েছে এটা হচ্ছে এলএসি, আর যে জায়গাটাকে দখল করেছে এটাকে বলা হয় অক্সাই চীন। অক্সাই চীন। এলএসি হচ্ছে তোমার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তাহলে চীন এবং আমাদের যে লাদাখ তার যে বাউন্ডারি সেটা হচ্ছে এলএসি, এবং যে জায়গাটা চীন দখল করে রেখেছে সেটাকে বলবো আমরা অক্সাই চীন। মনে রাখবে। চলো নেক্সট, আমাদের যার সাথে সব থেকে বেশি সীমানা রয়েছে সেটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের সাথে ভারতের যে বর্ডার সেটাকে কি বলা হয় বলতো? সেটাকে বলা হয় রেড ক্লিফ লাইন। রেড ক্লিফ লাইন, ঠিক আছে। ভারত এবং পাকিস্তানের হচ্ছে রেড ক্লিফ লাইন, যেটা 1947 সালে টানা হয়েছিল। 1947 সালে এটাকে অ্যাড করা হয়। তিনটা রাজ্য পাকিস্তানের সাথে বর্ডার শেয়ার করে। তিনটা রাজ্য কে কে? গুজরাট, রাজস্থান, পাঞ্জাব। গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, এই তিনটা রাজ্য বর্ডার শেয়ার করে। তার সাথে দুটো ইউনিয়ন টেরিটরি রয়েছে, জম্মু কাশ্মীর এবং লাদাখ। এরা পাকিস্তানের সাথে বর্ডার শেয়ার করে। পাকিস্তানের সাথে টোটাল আমরা 3323 কিলোমিটার, 3323 কিলোমিটার বর্ডার শেয়ার করি। আচ্ছা, এদিকটা যদি আমরা দেখি, পাকিস্তানের দিকটা, তোমরা জানো পাকিস্তান আমাদের দেশের কিছুটা অংশ দখল করে রেখেছে। এটাকে আমরা বলি পিওকে, পাক অকুপাইড কাশ্মীর। আর এখানের যে বাউন্ডারিটা রয়েছে সেটাকে বলি এলওসি, লাইন অফ কন্ট্রোল, লাইন অফ
কন্ট্রোল, এই জায়গাটা মনে রাখবে, এলএসি এবং এলওসি, এটা কনফিউজ হবে না, এই জায়গাটা পরীক্ষায় আসে। আচ্ছা, তারপর চলে আসুন নেপাল। নেপালের সাথে আমরা কতটা বাউন্ডারি শেয়ার করছি? নেপালের সাথে আমরা প্রায় 1751 কিলোমিটার, 1751 কিলোমিটার বাউন্ডারি শেয়ার করি। নেপালকে বলা হয় বাফার জোন। বাফার জোন মানে কি? যদি কোনো একটা দেশের উপর দিকে নর্থে খুব বড় একটা দেশ থাকে, সাউথে খুব বড় দেশ থাকে, আর মাঝখানে যদি কোনো একটা দেশ থাকে, তাকে বলা হয় বাফার জোন। তো নেপালের ক্ষেত্রে দেখবে উপর দিকে চায়না রয়েছে, নিচের দিকে ভারত রয়েছে, তো এটা একটা বলা হচ্ছে বাফার জোন। ঠিক আছে, নেপালের পর চলে এসো আমাদের মায়ানমার। মায়ানমারের সাথেও কিন্তু আমরা বেশ ভালো একটা সীমানা শেয়ার করি, প্রায় 1643 কিলোমিটার মতো আমরা সীমানা শেয়ার করে থাকি। আমাদের অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এদের সাথে মায়ানমার বর্ডার শেয়ার করে। নেক্সট হচ্ছে ভুটান। ভুটানের সাথে আমরা প্রায় 699 কিলোমিটার বর্ডার শেয়ার করি। আমাদের সিকিম, ওয়েস্ট বেঙ্গল, আসাম, অরুণাচল প্রদেশ, এগুলো। আফগানিস্তানের সাথে সব থেকে কম, মানে তোমার 108 কিলোমিটার মতো বর্ডার শেয়ার করি, এটাকে বলা হয় ডুরান্ড লাইন। ঠিক আছে, নেক্সট ভারতের শ্বেত বিপ্লবের জনককে, এটা তো আমরা জানি, ভার্গিস কুরিয়ান। আচ্ছা, শ্বেত বিপ্লব কিসের সাথে যুক্ত? ডায়েরি প্রোডাক্টের সাথে যুক্ত। ঠিক আছে, নেক্সট কোন নেতার জন্মদিনকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়? শিক্ষক দিবস পালন করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে। জহর রোজগার যোজনা কবে চালু হয়েছিল? এটা চালু হয়েছিল 1989। আচ্ছা, কোন সংস্থার সুপারিশে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ বন্টন হয়? অর্থ কমিশন। এটা নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি। চলো তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাক। অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা আলোচনা করেছি, পরের দিন আরো গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা আলোচনা করব। তোমরা যারা আমাদের ক্লাসগুলো দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং যদি ক্লাসগুলো ভালো লাগছে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি পিডিএফ তোমরা চাও তাহলে অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে জিকে জিএস বাই রোহিত, সেখানে তোমরা যুক্ত হয়ে যাও।